ভারত ৭১-এ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বেশি অবদান এই দেশটির। নিজের কৌশলগত স্বার্থে হলেও মুক্তিযুদ্ধে সামরিক প্রশিক্ষণ থেকে শুরু করে ১ কোটির ওপর শরণার্থীকে আশ্রয় প্রদান এবং বিশ্বমঞ্চে স্বাধীন বাংলাদেশের হয়ে কথা বলেছে দেশটি। সুতরাং এটা ধরে নেওয়াই যায় স্বাধীন বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্যিক, রাজনৈতিক ও সামাজিক বন্ধন হবে দৃঢ়। কিন্তু ভারত বাংলাদেশের বিগত ৫০ বছরের সম্পর্ক বলে উল্টো কথা। স্বাধীন বাংলাদেশের সাথে ভারতের আচরণ সবসময়ই বিমাতাসুলভ। মুখে দুই দেশের সম্পর্ককে ঐতিহাসিক বর্ণনা করলেও এখনও যৌথ নদীর পানির ন্যায্য হিস্সা থেকে বাংলাদেশকে বঞ্চিত করে যাচ্ছে ভারত। সেই সাথে বোনাস হিসেবে আছে প্রতি মাসে ২-৩ জন করে নিরীহ বাংলাদেশি নাগরিককে হত্যা। আধুনিক পৃথিবীর ইতিহাসে আর কোনো স্বাধীন রাষ্ট্রের এত নাগরিককে সীমান্তে প্রতিবেশী রাষ্ট্রের রক্ষী বাহিনীর হাতে প্রাণ হারাতে হয়নি। নিজের কাজে কর্মে ভারত প্রমাণ করেছে যে বাংলাদেশকে সহযোগী রাষ্ট্র নয়, বরং ভারতের উপর নির্ভরশীল অথর্ব একটা রাষ্ট্র হিসেবেই দেখতে চায় তারা। বিচিত্র আজকের আয়োজনে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের জনগণের ভারত বিদ্বেষের কারণ এবং সাম্প্রতিক সময়ে শুরু হওয়া বয়কট ইন্ডিয়া আন্দোলনের উপর আলোকপাত করা হবে। ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশকে ৩ দিক থেকে ঘিরে থাকা দেশটি বিশ্বের অন্যতম উদীয়মান অর্থনৈতিক শক্তিও বটে। রাজনৈতিক শক্তি হিসেবেও বিশ্বমঞ্চে দেশটি বেশ প্রভাবশালী। অথচ দেশটির আধিপত্যবাদী চরিত্রের কারণে প্রতিবেশী দেশগুলোর জনগণের মাঝে ভারত বিরোধী সেন্টিমেন্ট তৈরি হয়েছে। ভারতের জন্মশত্রু পাকিস্তান এবং ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী চীনের কথা বাদ দিলেও নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ ও বাংলাদেশের জনগণের মধ্যে ভারত বিরোধিতা দিন দিন বেড়েই চলছে। ৯৫% মানুষ হিন্দু ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও নেপালের মানুষও ভারতকে প্রচণ্ডভাবে অপছন্দ করে। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের উত্থান পতন থাকলেও বাংলাদেশের জনগণের একটা বড় অংশ ভারত বাংলাদেশের সম্পর্ককে সন্দেহের চোখে দেখে। মোটা দাগে বাংলাদেশের মানুষের ভারত বিদ্বেষের কারণ ৫টা। ১. সীমান্তে নজিরবিহীন হত্যাকাণ্ড। ২. নদীর পানির ন্যায্য হিস্সা থেকে বাংলাদেশকে বঞ্চিত করা। ৩. বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি এবং মুসলিম নিপীড়ন। ৪. বাংলাদেশ থেকে অন্যায্য অধিকার আদায় অথচ বিনিময়ে বাংলাদেশকে কিছু না দেওয়া। ৫. নির্দিষ্ট রাজনৈতিক দলকে সুবিধা দিয়ে নিজেদের স্বার্থ হাসিল। সবকিছু ছাড়িয়ে যে বিষয়টি বাংলাদেশের জনমনে প্রবল ক্ষোভের সৃষ্টি করেছে তা হলো সীমান্তে অব্যাহতভাবে ভারতীয় বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যা। সম্পর্কের কথিত সোনালী অধ্যায় থাকা সত্ত্বেও ২০১০ সাল থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে প্রায় ১,২৭৬ জন বাংলাদেশি নিহত এবং ১,১৮৩ জন আহত হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমানা রয়েছে। বাংলাদেশ সীমান্তে বিএসএফ রয়েছে শুট অন সাইট বা দেখামাত্র গুলি করার নীতি, যার প্রেক্ষিতে বিএসএফ কারণে অকারণে বাংলাদেশি নাগরিককে গুলি করতে পারে। এক্ষেত্রে ভারতের যুক্তি হলো সীমান্তে চোরাচালান ও বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসন ঠেকাতেই এই নীতি। সীমান্তে আরেক সার্বভৌম দেশের নাগরিকদের এমন নির্বিচারে হত্যা সভ্য দুনিয়ার ইতিহাসে আর কোথাও নেই। এখন কথা হলো ভারতের চিরশত্রু পাকিস্তান ও চীন সীমান্তে ভারত ফাঁকা গুলি করার সাহসও পায় না, অথচ অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্র বাংলাদেশের নাগরিকদের ওপর কেন এই অত্যাচার? প্রতি মাসে সীমান্তে ২-৩টা বাংলাদেশের লাশ উপহার দিয়ে ভারত বারবার মনে করিয়ে দেয় ভারতই আমাদেরকে স্বাধীনতা পাইয়ে দিয়েছে। আর আমাদের এতটাই দুর্ভাগ্য যে আমাদের বিজেপি সদস্যকে পর্যন্ত মেরে ফেলে, অথচ রাষ্ট্রীয়ভাবে তার কোনো প্রতিবাদ হয় না। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিভাগের নির্বাহী পরিচালক ব্র্যাড অ্যাডামস বাংলাদেশ সীমান্তে হত্যা প্রসঙ্গে বলেন, রুটিনলি শুটিং পোর আনআর্মড ভিলেজার্স ইজ নট হাউ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ডেমোক্রেসি শুড বিহেভ। ভারতের সাথে বাংলাদেশের ৫৩টি আন্তঃসীমান্ত নদী রয়েছে। গঙ্গার পানি বন্টন চুক্তি হয়েছিল ১৯৯৬ সালে। তিস্তার পানি বন্টন চুক্তি হবে করেও হিমাগারে চলে গেছে। ফলাফল, শুষ্ক মৌসুমে বাংলাদেশ প্রয়োজনীয় পানি পায় না। ফলে এসব নদী তীরবর্তী কৃষিজমি পরিণত হয়েছে বিরান ভূমিতে। এমনকি ভারতের বাধার মুখে চীনের অর্থায়নে তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প থেমে আছে। অর্থাৎ নদীর ন্যায্য পানিও দিব না, আর যেটুকু দিব তারও সুষ্ঠু ব্যবস্থাপনা করতে দিব না। স্বাভাবিকভাবেই এসব নিয়ে বাংলাদেশের জনগণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপমহাদেশে কাগজে কলমে হলেও একমাত্র ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ছিল ভারত। ২০১৪ সালের পর নরেন্দ্র মোদী বিজেপির শাসনামলে কট্টর হিন্দুত্ববাদের জোয়ারে ভারত সেই চরিত্র হারিয়েছে। ভারতের ২০ কোটি মুসলিম জনগোষ্ঠী এখন আক্ষরিক অর্থেই বৈষম্যের শিকার হয়ে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছেন। প্রতিবেশী রাষ্ট্রে মুসলিমদের এই নিপীড়নকে ৯০% মুসলমানের দেশ বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয়নি। অন্যদিকে ভারতের আসাম রাজ্যের বিদেশি বিতরণের লক্ষ্যে কথিত আসাম নাগরিক পঞ্জি এবং বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইন বাংলাদেশের উপর রাজনৈতিক চাপ সৃষ্টি করেছে। সেই সঙ্গে আছে বিজেপি নেতাদের লাগামহীন বাংলাদেশ নিয়ে অবমাননাকর বক্তব্য। তারা অখণ্ড ভারতের অলিক স্বপ্ন দেখে আর বিদ্বেষ কুড়ায় প্রতিবেশী রাষ্ট্রের জনগণের। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে।
বিগত এক দশকে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে যা যা প্রাপ্য বাংলাদেশের কাছ থেকে তার চেয়ে বেশি কিছু নিয়েছে ভারত। অথচ এখানে বাংলাদেশের প্রাপ্তি বলতে গেলে শূন্য। উত্তর পূর্ব রাজ্যগুলোর বিচ্ছিন্নতাবাদী দলগুলোকে বাংলাদেশ থেকে বহিষ্কার করা এবং তাদের কোনো কোনো নেতাকে ভারতের কাছে সমর্পণ করা হয়েছে। বলতে গেলে বাংলাদেশের জন্যই এই রাজ্যগুলো এখন অনেকটা স্থিতিশীল। ভারত নামমাত্র মূল্যে ট্রানজিট সুবিধা থেকে শুরু করে চট্টগ্রাম এবং মংলা বন্দর ব্যবহার করে তার উত্তর পূর্বের রাজ্যগুলোতে সরাসরি পণ্য নিয়ে যাচ্ছে। বাংলাদেশের উপকূলে ভারতীয় নজরদারি রাডার স্থাপনের অনুমতি দিয়েছে বাংলাদেশ। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ব্যবহারের অনুমতিও ভারত পেয়ে যাবে শিগগিরই। অন্যদিকে পশ্চিমবঙ্গ থেকে পদ্মা সেতু হয়ে আখাউড়া দিয়ে ভারতের ট্রেন ও ট্রাক ত্রিপুরায় ঢোকার প্রক্রিয়া চলছে। প্রশ্ন হলো, এত কিছুর বিনিময়ে বাংলাদেশ কি পেয়েছে? বাংলাদেশের দীর্ঘদিনের চাওয়া হলো নেপাল ও ভুটানের সাথে স্থলপথে ভারতের ভেতর দিয়ে ট্রানজিট সুবিধা, যেটা ভারত কখনোই আলোচনার টেবিলেই তুলেনি। অথচ শুধু ভারতের আপত্তিতে বাংলাদেশের বাণিজ্যে প্রয়োজনীয় এবং পরিকল্পিত সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর প্রকল্প বাতিল করা হয়েছে। ঢাকা, সিলেট ও সৈয়দপুর বিমানবন্দরে চীনাদের ঠিকাদারি দেওয়া হয়নি। মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পাঞ্চলের মতো কৌশলগত অবস্থানে ভারতীয় অর্থনৈতিক জোন স্থানান্তর করা হয়েছে। রূপপুর পারমাণবিক প্রকল্পে ভারতকে যুক্ত করা হয়েছে। অন্যদিকে ভারত বাংলাদেশের সেই সকল উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করেছে যার প্রায় সবকটিতেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লাভবান হবে ভারত নিজেই। বিগত 50 বছরে ভারতের আচরণ থেকে একটা বিষয় নিশ্চিতভাবে বলা যায়, তা হলো ভারত কখনোই বাংলাদেশের ভালো চায় না। 2013 সালে চীনের কাছ থেকে সাবমেরিন কেনার সময় ভারতের উদ্বেগ ছিল চোখে পড়ার মতো। এমনকি টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের এক নৌ কর্মকর্তা বাংলাদেশের সাবমেরিন কেনা কেন প্রয়োজন সেই প্রশ্নও তুলেছিল। বাংলাদেশে চীনের বিনিয়োগ নিয়ে চীন বাংলাদেশকে শ্রীলঙ্কার মতো ঋণের জালে ফেলছে বলে ফুলিয়ে ফাঁপিয়ে গালগপ্প প্রচার করে ভারতীয় মিডিয়া। অথচ ঋণের প্রতিশ্রুতি দিয়েও ঋণ দেওয়ার মুরদ নেই ভারতের। বাংলাদেশে ভারতের বিনিয়োগের অর্থ ছাড় না করায় 6 বছর আগে অনুমোদিত বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ প্রকল্পের কাজ এখন অনেকটাই অন্ধকারে। ভারতের এইসব অন্যায্য আচরণে বাংলাদেশের জনগণ যে ভারত বিদ্বেষী হয়ে উঠেছে তার বহিঃপ্রকাশ দেখা যায় ক্রিকেটে ভারত হেরে গেলে সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশির উল্লাস থেকে। বিজ্ঞ দর্শক মাত্রই বোঝেন এ বিষয়ে বিশদ আলোচনার সুযোগ খুবই কম। তবে এটা হলফ করেই বলা যায় বিগত এক যুগে বাংলাদেশে ভারতের প্রভাব অনেকটাই বেড়েছে। এ বিষয়ে সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেনকে উদ্ধৃত করা যেতে পারে। বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে জনাব তৌহিদ হোসেন বলেন, দ্বিপাক্ষীয় সম্পর্কে বৈষম্যমূলকভাবে ভারতে সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে। জনগণ বিশ্বাস করেছে যে ভারতের সমর্থন পেয়ে সাজানো একটি নির্বাচনে গিয়েছে ক্ষমতাসীন দল। মালদ্বীপে ইন্ডিয়া আউট স্লোগান থেকে অনুপ্রাণিত হয়ে এবছরের 17 জানুয়ারি বাংলাদেশ থেকে প্রথম বয়কট ইন্ডিয়া আন্দোলনের ডাক দেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। 2024 সালের 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সহ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপের অভিযোগ দেখিয়ে এই প্রচারণা শুরু হয়। জাতীয় নির্বাচনের 2 সপ্তাহ পর গত 22 জানুয়ারি যশোরের বেনাপোল সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে মারা যান বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির এক সদস্য। হত্যাকাণ্ডের 3 দিন পর লাশ ফেরত পায় বাংলাদেশ। এই ঘটনার পর বাংলাদেশিদের মাঝে ভারত বিরোধিতা আরও জোরালো হয়। বাংলাদেশ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইন্ডিয়া আউট এবং বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস দুটি হ্যাশট্যাগ ব্যবহার শুরু করেন আন্দোলনকারীরা। এরপর প্রায় 4 মাস পেরিয়ে গেছে। এখন প্রশ্ন, কতটা সফল হলো বয়কট ইন্ডিয়া আন্দোলন? এটা জানতে ভারত বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে জানতে হবে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশে আমদানির প্রায় 12% হয় ভারত থেকে। আমদানির ক্ষেত্রে ভারত বাংলাদেশের দ্বিতীয় বড় আমদানি উৎস, প্রথম হলো চীন। অপরদিকে ভারতের 5ম বৃহত্তম রপ্তানি গন্তব্য হচ্ছে বাংলাদেশ। ভারত বাংলাদেশের দ্বিপাক্ষীয় বাণিজ্যের পরিমাণ এখন $16 বিলিয়ন। এর মাঝে ভারত একাই বাংলাদেশে রপ্তানি করে $14 বিলিয়ন, আর বাংলাদেশ ভারতে রপ্তানি করে মাত্র $2 বিলিয়ন। ফলে ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্যিক ঘাটতির পরিমাণ $14 বিলিয়ন। অপরদিকে বিপুল সংখ্যক ভারতীয় বৈধ অবৈধ উপায়ে বাংলাদেশের কর্মক্ষেত্রে প্রবেশ করেছে এবং বাংলাদেশ থেকে প্রতি বছর $5 বিলিয়ন রেমিটেন্স চায় ভারতে। আন্তর্জাতিক গবেষণা সংস্থা পিউ রিসার্চের মতে রেমিটেন্স আয়ে ভারতের 4র্থ বড় উৎস হল বাংলাদেশ। অন্যদিকে পর্যটন এবং চিকিৎসার জন্য যাওয়া বাংলাদেশিদের কাছ থেকে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জন করে ভারত এর আগে বাংলাদেশে গরু রপ্তানি বন্ধ করে দেওয়ার পর বাংলাদেশের খামারিদের মাঝে গরু পালন ব্যাপক হারে বৃদ্ধি পায়। ফলশ্রুতিতে বাংলাদেশ এখন নিজের গরু দিয়ে মাংসের চাহিদা মেটাচ্ছে। ফলে ভারতের পণ্য বাংলাদেশে না আসলে সেটা প্রকারান্তরে বাংলাদেশের স্বনির্ভর অর্থনীতির জন্যই ভালো হবে। সুতরাং ভারতের করুণা না পেলে বাংলাদেশের অর্থনীতি ধসে যাবে, ভারতের এমন ধারণার কোনো ভিত্তি নেই। তেমনি বাংলাদেশিরা ভারতের পণ্য বয়কট করলে, ভারতে চিকিৎসার জন্য না গেলে কিংবা বাংলাদেশে কর্মরত ভারতীয়রা দেশে ফিরে গেলে ভারত যে অর্থনৈতিকভাবে খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে এমনটা ভাবাও অমূলক। মনে রাখতে হবে ভারত বড় অর্থনীতির দেশ। বাংলাদেশের বাজার হারিয়ে ভারত দ্রুতই বিকল্প বাজার তৈরি করে ফেলবে।
অপরদিকে এটাও ঠিক যে আপাত দৃষ্টিতে বয়কট ইন্ডিয়া আন্দোলন এখন পর্যন্ত বড় কোনো প্রভাব ফেলতে পারেনি ভারত কিংবা বাংলাদেশের অর্থনীতিতে। তাহলে প্রশ্ন হলো, বয়কট ইন্ডিয়ার সার্থকতা কোথায়? এই আন্দোলনের একটা মনস্তাত্ত্বিক প্রভাব রয়েছে। ভারতের অন্যায্য অন্যায় আচরণের বিরুদ্ধে দেশপ্রেমী বাংলাদেশিদের একটা নীরব বিপ্লব এই আন্দোলন। বয়কট ইন্ডিয়া হয়তো অর্থনৈতিকভাবে ইন্ডিয়াকে ক্ষতিগ্রস্ত করবে না, তবে বাংলাদেশকে ছোট করে দেখার বা দাদাগিরি ফলানোর যে নসিহত নিয়ে ভারত চলে তার বিরুদ্ধে নীরব সচেতনতা তৈরি হবে বাংলাদেশের মানুষের মনে, আর এর প্রভাব পরোক্ষভাবে পড়বে দেশের রাজনীতিতেও। ভারত শুধু বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্রই নয়, দেশটির সাথে সাংস্কৃতিকভাবেও মিল রয়েছে বাংলাদেশের। একটা বড় অংশের বাঙালি জনগোষ্ঠী ভারতে বসবাস করে। এছাড়া একসময় যারা রাজনৈতিক কারণে বাংলাদেশ ছেড়ে ভারতে গিয়েছেন তাদের মধ্যে নিশ্চয়ই বাংলাদেশ নিয়ে একটা নস্টালজিয়া কাজ করে। সুতরাং এটা মনে রাখতে হবে, সকল ভারতীয় জনগণই বাংলাদেশ বিদ্বেষী নন। অন্যদিকে অর্থনৈতিকভাবে তুলনামূলক শক্তিশালী রাষ্ট্র ভারতের প্রতিবেশী হিসেবে সহযোগী হয়ে চলতে পারলে সেটা বাংলাদেশের জন্যই মঙ্গলজনক হতো। কিন্তু দুঃখজনকভাবে ভারত বাংলাদেশের সম্পর্ক অনেকটা একপাক্ষিক। আরও সহজভাবে বললে, ভারত শুধু নিতেই চায়, বিনিময়ে বাংলাদেশকে দেখতে চায় একটা দুর্বল ভারত নির্ভর রাষ্ট্র হিসেবে। ভারতের এই সাম্রাজ্যবাদী চরিত্রই বাংলাদেশের জনগণের মাঝে নেতিবাচক প্রভাব ফেলেছে। সুতরাং বাংলাদেশিদের মাঝে ভারত বিদ্বেষী যে মনোভাব গড়ে উঠেছে সেজন্য ভারতই দায়ী, আর বয়কট ইন্ডিয়া সেই খবরেরই বহিঃপ্রকাশ। বাংলাদেশ ছোট রাষ্ট্র হতে পারে, কিন্তু বৃহৎ ভারতের অর্থনৈতিক এবং রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশকে ভারতের প্রয়োজন বাংলাদেশের জনগণকে। কারণ ঘরের পাশে বিক্ষুব্ধ জনগণ রেখে আপনি কখনোই শান্তিতে থাকতে পারবেন না। সেটা ভারত যত দ্রুত বুঝবে ততই মঙ্গল।